মাদারীপুরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু, ৭ সদস্যের তদন্ত কমিটি। লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত, বৃহস্পতিবার থেকে শহরে চলবে গণপরিবহন, বন্ধ থাকছে দূরপাল্লার যান। এক সপ্তাহের মধ্যে আসছে চীনের ৫ লাখ টিকা, করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, কমছে সংক্রমণ হার। শ্বাসকষ্ট বেড়েছে খালেদা জিয়ার, এবার কেয়ারের সিসিইউতে স্থানান্তর। জয়া বিক্রমের ঘূর্ণিতে দাঁড়াতেই পারল না বাংলাদেশ, লঙ্কানদের ক্যান্ডি জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: শহীদ জননী জাহানারা ইমামের ৯৩তম জন্মদিন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে তার আদর্শ নতুন প্রজন্মের শক্তি। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ৩ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 6:45 শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই স্পিডবোট বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে কাঁঠালবাড়ি ঘাটে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষ হয়। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় স্পিডবোটটি। সারা বাংলাদেশে লকডাউন হয়েছে, সিবোট লঞ্চ সব বন্ধ ঘোষণা করা হয়েছে, তারপরও তারা টাকা খাইয়ে সিবোট তারা চালাইতেছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিহতদের স্বজনেরা। স্বজন হারাদের আহাজারিতে শোকাচ্ছন্ন পদ্মাপার। পরে ফায়ার সার্ভিস ও কাঁঠালবাড়ি নৌপুলিশ উদ্ধার কাজ শুরু করে। জীবিত উদ্ধার করা হয় স্পিডবোট চালক শাহ আলম সহ ৫ জনকে। থাকতে পারে সেই অনুযায়ী আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ২০,০০০ টাকা করে দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। গঠন করা হয় তদন্ত কমিটি। আসলে আমরা যাতে দ্রুততম সময়ের মধ্যে দিতে পারি তার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সব ধরনের পদক্ষেপই আমরা গ্রহণ করছি। প্রতি পরিবার প্রতি ২০,০০০ করে আমরা অনুদান দিচ্ছি পরিবহন এবং সরকারের জন্য। আর আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিবে। দুপুরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহতদের বেশিরভাগেরই বাড়ি মাদারীপুর, ফরিদপুর, পিরোজপুর ও কুমিল্লা জেলায়। সমর ইসলাম, ২১ টেলিভিশন। ১৬ মে পর্যন্ত বাড়ল লকডাউন, আর ৬ মের পর থেকে স্থানীয়ভাবে বাস চলাচল করবে। তবে বন্ধ থাকবে আন্তজেলা বাস চলাচল, বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন। মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করলে মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। তৌহিদুর রহমানের রিপোর্ট। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্টরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেন। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানান, টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট ২১, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন ২১ এবং বাংলাদেশ গ্যাস, তেল, খনিজ সম্পদ কর্পোরেশন আইন ২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর করোনা মোকাবেলায় চলতি লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আজকের সিদ্ধান্ত হয়েছে যে এই লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো ১৪ তারিখ, তো ১৬ তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। এছাড়া গ্যাস, তেল, খনিজ সম্পদ কর্পোরেশন আইন ২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সিদ্ধান্ত হয় অভ্যন্তরীণ বাস চলাচলের। তবে
এক জেলা থেকে অন্য জেলায় বাস যেতে পারবে না। 6 তারিখ থেকে গণবহর পরিবহন উইদিন দ্য ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না কেউ। এই জিনিসটা ক্লিয়ার হলো। কোনো না, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে হবে, গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। ইন্টার ডিস্ট্রিক্ট কোনো ট্রান্সপোর্ট চলাফেরা করবে না, মানে কেউ চিটং যেতে গেলে 4বার 5বার আপনার তার গাড়ি চেঞ্জ করতে হবে। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। মার্কেট ও দোকানপাট খোলা থাকবে, তবে স্বাস্থ্যবিধি মানা না হলে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চীনের 5 লাখ টিকা আগামী 10 মের মধ্যে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। এদিকে একদিনে করোনায় মারা গেছেন আরও 65 জন, শনাক্ত 1739। দৈনিক সংক্রমণ হার 8.95%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকায় সারা দেশে ভ্যাকসিনেশন শুরু হয় 7 ফেব্রুয়ারি। ভারত রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার পর বিকল্প উৎসের দিকে নজর দেয় সরকার। ভ্যাকসিনেশন চালু রাখতে 29 এপ্রিল চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 মের মধ্যেই চীনের টিকা আসবে। এই যে 5 লক্ষ ডোজ যেটা আছে সেটা আমাদেরকে জানিয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আনার ব্যবস্থা করছে, যে 10 তারিখের মধ্যে হয়তো বা বাংলাদেশে আসতে পারে। আর অন্য যে অংশটুকু আমরা কিনতে চাই, যে পরিমাণে কিনতে চাই, সেটা তো একটু সময় নেবে। মন্ত্রী বলেন, নিবন্ধনকারীদের দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে যত দ্রুত সম্ভব অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার চেষ্টা চলছে। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন 3 মাস গ্যাপ হলেও দেওয়া যায়। ইভেন কানাডাতে আমরা জানতে পেরেছি ওরা 4 মাস গ্যাপেও দিচ্ছে। কাজে আমাদের হাতে এখনো সময় আছে। আমরা এই সময়ের মধ্যে চেষ্টা করব যাতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আমরা আনতে পারি। সংক্রমণ কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে 24 ঘন্টায় কোভিড-19-এ 65 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11,644। 420টি ল্যাবে 19,431টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,739। সুস্থ হয়েছে আরও 3,834 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 8.95%। সুস্থতার হার 90%-এর বেশি ও মৃত্যু হার 1.52%। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। মডার্না টিকা আমদানির অনুমতি চেয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এদিকে ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানলে দোকান মার্কেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল। মাত্র 20 দিনে মহাখালীর মার্কেটটি হাসপাতালে রূপান্তরের পর রোগী ভর্তি শুরু হয় এপ্রিলের 19 তারিখ থেকে। সামরিক ও বেসামরিক ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালটি শুরু থেকে ব্যাপক আশার সঞ্চার করে প্রান্তিক জনগোষ্ঠীর মনে। সেবার মান বাড়াতে প্রতিদিনই বাড়ানো হচ্ছে সক্ষমতা। এরই অংশ হিসেবে 2টি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী ফ্রিজার গাড়ি বুঝিয়ে দিলেন উত্তর সিটির মেয়র। হাসপাতালে রোগীরা বিনামূল্যেই অত্যাধুনিক গাড়ির সেবা নিতে পারবেন। এছাড়া হাসপাতালটিতে বিনামূল্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ সেবা, সিটি স্ক্যান, করোনা টেস্টের আরটিপিসিআর ল্যাব সুবিধা সহ প্যাথোলজিক্যাল সেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি যদি আরেকটু খারাপও হয়ে যায়, সেই অবস্থায় যেন আমরা এই পরিস্থিতিকে সামাল দিতে পারি, তার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। মানুষের জীবন বাঁচাতে সেবা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র জানান, ইন্ডিয়ান ভেরিয়েন্ট প্রবেশ ও বিস্তার রোধে সম্ভাব্য সবকিছুই করা হবে। স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে মার্কেটগুলোতে। বুধবার দিন আমি নিজে যাব মার্কেটে, যেই দোকানে আমি দেখব ক্রেতা এবং বিক্রেতার কেউ একজন মাস্ক খোলা থাকবে, আমি বলবো না কোন দোকানে যাব, সেই দোকান আমি বন্ধ করে দিব, সেই মার্কেট আমি বন্ধ করে দিব। এই ঘোষণা আমি দিতে চাই। সচেতন থাকতে চাই। আন্ডার এনি সার্কামস্টেন্সেস মাস্ক পরতে হবে, ডিস্টেন্সিং মানতে হবে,
বারবার হাত ধুইতে হবে। এদিকে ডেডিকেটেড হাসপাতালে এখনও জনবল সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পরিপূর্ণ জনবল নিয়ে হাসপাতালের সেবার মান নিশ্চিত করা হবে। মডার্নার ভ্যাকসিনের যেহেতু অতিরিক্ত মাইনাস টেম্পারেচার লাগে, এটা আমাদের এখন পর্যন্ত ঢাকা শহরে আমরা এটা করতে পারবো। আমাদের যে ক্যাপাসিটি আছে ঢাকা সিটিতে আমরা এটা করতে পারবো, বাইরে করবার মতন এটার ক্যাপাসিটি এখনও আমাদের নাই। এটা রেনেটা অ্যাপ্লাই করেছে, ওরা আমাদের কাছে আবেদন করেছিল, সেই আবেদনটা তাদের সংশ্লিষ্ট কাগজপত্র সহ আমরা এটা ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠিয়েছি। এ হাসপাতাল ছাড়াও রাজধানীতে টিবি হাসপাতাল এবং আরও কয়েকটি করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। আর এর মধ্যে চীনা কোম্পানি বা রাশিয়ান কোম্পানি ওরাও কিছু কাগজপত্র পাঠিয়েছে, এগুলো সব যাচাই বাছাই চলছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল 4টায় তাকে সিসিইউতে নেওয়া হয়। গত 27 এপ্রিল হাসপাতালে ভর্তির পর সেখানে 1 থেকে 2 দিন রাখার কথা বলেছিলেন তার চিকিৎসকেরা। এর আগে 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল। 25 এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দিলে আবারও পজিটিভ শনাক্ত হয়। এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর বিএনপি নেত্রী চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে। এছাড়া আগে থেকেই তার ব্যক্তিগত চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন FM সিদ্দিকী। সরকার ঘোষিত লকডাউনে রাজধানী জুড়ে তীব্র যানজট। মার্কেট, শপিং মলে কেউই তোয়াক্কা করছেন না নিরাপদ দূরত্বের। নানা অজুহাতে সড়কে নামছে মানুষ। নামমাত্র স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম নেই অনেকের কাছেই। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর সড়কের চিত্র দেখে বোঝার উপায় নেই দেশে চলছে লকডাউন। প্রতিটি সিগন্যালে আছে জট, থাকছে দীর্ঘ প্রতীক্ষাও, নেই তল্লাশি, জিজ্ঞাসাবাদ। কেবল গণপরিবহন ছাড়া দেদারসে চলছে সব ধরনের যানবাহন। পথে যারা নামছেন তারা দিচ্ছেন নানান অজুহাত। কেউ পেটের তাগিদে তো কেউ অফিসের প্রয়োজনে নেমেছেন রাস্তায়। 4-5টা পোলা পান মনে করেন পেটের দায় বাইরেছি, বাসায় বই থাকলে তো কেউ খাওয়ান দেবে না। আমি অনেক নিরাপদ আছি। আমি কয়েকদিন বাসায় ছিলাম, একদম বাসা থেকে বাড়িই নাই, মাস্ক পরা, বারবার সাবান দিয়ে হাত ধুইছি। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক হলেও সেখানেও যেন অনীহা মানুষের। হ্যান্ড স্যানিটাইজার আমার কাছে আছে এবং বাসায় যাই আমি পুরো আমার পোশাক যেটা এটা আমি সাবান দিয়ে পুরো ভিজিয়ে রাখি, 10 মিনিটের পর ধুয়ে ফেলাই। এদিকে লকডাউনেও খোলা আছে মার্কেট, শপিং মলগুলো। ভিড়ের মধ্যেই কেনাকাটায় চলছে যেন উৎসব। কোথাও কোনো দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতা কিংবা বিক্রেতা কেউই সচেতন নন। তার উপর অনেক অভিভাবক শিশুদের নিয়ে এসেছেন কেনাকাটা করতে। 14 মাস করোনা চলতে আছে, ব্যবসা বাণিজ্য সব লন্ডভন্ড। মাস্ক ছাড়া বলতেছি, মাস্কটা পড়ে গেছে হাতে থেকে জন্য আর কি। কেউ কেউ বলছেন পরিবারের সদস্যদের চাপে বাধ্য হয়ে এসেছেন মার্কেটে। এর কথা ভুলে যে ওদের মায়াতে চলে আসছে আর কি। দোকানীদেরও যেন কোনো বিকার নেই। পথে কিংবা শপিং মলে যে যার মতোই উদাসীন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমামের 93তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ও সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ড বন্ধের আন্দোলনে অন্যতম পুরোধা জাহানারা ইমাম। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তার আদর্শ এখনও সজীব। 1994 সালের 26শে জুন চিরতরে চলে যান মহিষী এই নারী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1929 সালের 3 মে অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতা আব্দুল আলীর তত্ত্বাবধানে রক্ষণশীলতার বাইরে এসে আধুনিক শিক্ষা গ্রহণ করেন তিনি। স্বামী প্রকৌশলী শরীফ ইমাম জুগিয়েছেন অনুপ্রেরণা। 1945 সালে কলকাতার লেডি ব্রাবন কলেজ থেকে বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে MA পাশ করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতায়। 71-এ তার 19 বছর বয়সী ছেলে শাফি ইমাম রুমিকে হারান। যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ত্যাগ করে মুক্তিযুদ্ধে নিজেকে উৎসর্গ করেছিলেন রুমি।
মুক্তিযুদ্ধের কালে তার লেখা ডায়েরি ৭১-এর দিনগুলি ইতিহাসের অনন্য উপাদান। শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজম ও জামায়াতে ইসলামের ধৃষ্টতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৭০টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ১৯৯২ সালের ২১ জানুয়ারি গড়ে ওঠে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আহ্বায়ক জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধের সর্বস্ব হারা এই মানুষটি ধর্মের নামে রাজনীতি বন্ধে আওয়াজ তুলেছিলেন। তার এই সংগ্রাম এখনও প্রাসঙ্গিক। সব মুক্তিযোদ্ধারা তাকে মা ডাকত এবং সেই শহীদ জননী জাহানারা ইমামের আবেদনের কারণে মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত রাজনৈতিক দল, সে আওয়ামী লীগ থেকে শুরু করে অতি ছোট একটা বাম দল, সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। ধর্মের নামে রাজনীতি বা ধর্মের নামে সন্ত্রাস, এটা বন্ধ করবার যে নাগরিক সচেতনতা আমি মনে করি এই আন্দোলনে পুরোগামী নেতা হচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম। ১৯১৩-র শাহবাগ জাগরণ মঞ্চ আলোকিত ছিল জাহানারা ইমামের আদর্শে। তিনি সশরীরে অনুপস্থিত, তবুও আদর্শ সজীব। শাহবাগে যখন সে গণ অভ্যুত্থান ঘটল তরুণদের, সেখানেও গণজাগরণ মঞ্চে দেখবেন একটা বিশাল ছবি যেটা হচ্ছে সেটা হচ্ছে জাহানারা ইমামের ছবি, এবং তারা ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দিচ্ছে। তারা বলছে আমরা জাহানারা ইমামের আন্দোলনের সন্তান, আমরা মুক্তিযুদ্ধের চেতনার সন্তান। তো জাহানারা ইমাম এভাবেই কিন্তু তার পরবর্তী প্রজন্মকে, যারা তাকে চোখেও দেখেনি, তাদেরকেও অনুপ্রাণিত করছেন। সন্তান রুমির আত্মত্যাগ আর স্বাধীনতার চেতনা উজ্জীবিত রাখার ক্ষেত্রে নিজের অবদানেই জাহানারা ইমাম হয়ে ওঠেন শহীদ জননী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় প্রধানমন্ত্রীর অনুদান নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের অর্থ আত্মসাৎ করায় কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে। এ সময় ময়মনসিংহ জোনের বিভিন্ন উন্নয়ন কাজের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। দুস্থ আর তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল যুবলীগ। রাজধানীর উত্তরা এবং ধানমন্ডি এলাকায় এই উপহার বিতরণ করা হয়। চলমান লকডাউনে এমন মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানান সংগঠনটির নেতারা। এদিকে যাত্রাবাড়িতে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। দীপু শিকদারের রিপোর্ট। উত্তরা ১৩ নম্বর সেক্টরে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ আর পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় যুবলীগের পক্ষ থেকে। মহানগর উত্তর ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর এবং সংগঠনটির মহানগর নেতারা। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি ব্যাপকভাবে প্রসারিত হবে। ট্রিপল থ্রিতে যদি কেউ ফোন দেন আপনাদের বাসায় খাদ্য পৌঁছে যাবে। এদিকে ধানমন্ডি এলাকায় প্রতিদিনের মতো খাদ্য সহায়তা দেওয়া হয়েছে দুস্থ মানুষদের মধ্যে। অন্যদিকে রাজধানী যাত্রাবাড়ি এলাকায় অসহায় মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ। লকডাউন পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ৩ মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ভার্চুয়াল শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই আদেশ দেন। একই সঙ্গে সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারী থানার আরও ২ মামলায় হারুন ইজাহারকে শোন অ্যারেস্ট দেখায় আদালত। গত বুধবার চট্টগ্রাম নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হারুন ইজাহারকে গ্রেফতার করে র্যাব। হাটহাজারীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনার মদতদাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয়। আগামী কয়েকদিনে দেশের উপর দিয়ে হালকা থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সারা দেশেই শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টি সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের উপর দিয়ে। এতে চলমান মৃদু তাপপ্রবাহ বেশিরভাগ জায়গায় কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অনেকটাই কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা।
গতদিন যে ঝড় বৃষ্টি হয়ে গেছে সেই ঝড় বৃষ্টি আজকেও কোথায় কোথায় সারা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী দিনও থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কম, কিন্তু ঝড় হওয়া বেশি হবে। এবার ঈদ বাজারের খবর। বেচা বিক্রি বেড়েছে আতর ও টুপির। আতর প্রকারভেদে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 3000-এরও বেশি দামে, আর বাহারি নকশার টুপির মূল্য 10 থেকে 2500 টাকা। রয়েছে 7000 টাকা দামের জায়নামাজ। মফিউর রহমানের রিপোর্ট। বিভিন্ন ধরনের আতরের কদর রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। বাহারি নকশার শিশি শোভা পাচ্ছে দোকানগুলোতে। রয়েছে মিশকাম্বুর, কস্তুরি, আমির উল আদ, আগর সহ নানা আতর। প্রকারভেদে 3 গ্রাম আতর বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 3000 টাকারও বেশি দামে। আরও বেশি দামের আতর রয়েছে বলে জানান বিক্রেতারা। হাই মিক্সচারের ভিতরে গেলে আমাদের 3000, 4000, 5000, 10000, 12000 পর্যন্ত আছে 3 ml। মিশকাম্বর, তারপর ন্যাচারাল উদ আছে, এটা প্রতি ml 360 টাকা বললে 1000-এর উপরে পড়বে 3 ml। রয়েছে দেশি বিদেশি নানা ধরনের নানা ডিজাইনের জায়নামাজ, টুপি। 10 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে এসব টুপি, আর জায়নামাজ বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 7000 টাকায়। মসজিদে জায়নামাজ নিয়ে যেতে হয়, ওই তুলনামূলক কিছুটা জায়নামাজ চলতেছে। দেশি, বাহিরের, পাকিস্তানি, সৌদি আরবের অনেক দেশের টুপি আছে, বিভিন্ন প্রাইজের আছে। ঈদ উপলক্ষে ক্রেতারা আতর, টুপি ও জায়নামাজ সংগ্রহ করছেন বলে জানান তারা। জায়নামাজ কিনছি আর হলো তসবি কিনতেছি। এখন 2টা বাচ্চার জন্য এই কিনতে আসছে, এটা এই 2টা জায়নামাজ। রয়েছে বিভিন্ন ধরনের তসবি, কোনোটা কাঠের, কোনোটা পাথরের, আবার কোনোটা বা পুঁতির তৈরি। এসব তসবি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2500 টাকা দামে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। ভারতে বিপজ্জনক হয়ে উঠছে করোনার নতুন ধরন। প্রচলিত টিকায় সুরক্ষা দুরূহ বলছে স্বাস্থ্য বিভাগ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। এক্ষেত্রে উচ্চ প্রবাহযুক্ত সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা, আর তা নিশ্চিতে জোর দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে যেসব রোগী ভর্তি হচ্ছেন তাদের সবারই প্রয়োজন পড়ছে অক্সিজেনের। তাদের মধ্যে অনেকেরই লাগছে হাই ফ্লো নেজাল ক্যানোলা বা উচ্চ প্রবাহযুক্ত অক্সিজেন, লাগছে আইসিইউ সাপোর্টও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত বছর সিলিন্ডারের অক্সিজেন দিয়ে চিকিৎসা নিশ্চিত করা গেলেও এবারের চিত্র ভিন্ন। সিচুয়েশন কমে যাচ্ছে এবং এটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে এবং তাদেরকে ভালো ধরনের অক্সিজেন দিতে হচ্ছে। সেই জন্য সেন্ট্রাল অক্সিজেনের সাপোর্ট ছাড়া আসলে এখন এটা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়ার্ডে আগে থেকে যদি প্রয়োজনীয় প্রবাহের অক্সিজেন সরবরাহ করা যায় তাহলে আইসিইউর উপর চাপ কমবে। বেশি প্রবাহের অক্সিজেনের যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি আইসিইউ ছাড়াও দেওয়া সম্ভব। আমাদের কেন্দ্রীয় সরবরাহের ব্যবস্থাটা যদি ওয়ার্ডে থাকে তাহলে ওয়ার্ডে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলায় উচ্চ মাত্রার অক্সিজেন পর্যন্ত দিতে পারি। সবাই সচেতন হয়, যদি কোনো সিমটমস থাকে আপনারা একটু পালস অক্সিমিটার দিয়ে আপনারা দেখবেন, দেখার পরে প্রয়োজন আপনার হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে 10,000 লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন ট্যাঙ্ক। আমাদের এখানে 700 অক্সিজেন পোর্ট আছে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, তারপর আমাদের 21টা হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, আমাদের 33টা অক্সিজেন কনসেন্ট্রেটর আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড় অক্সিজেনের চাহিদা প্রায় 9,000 লিটার। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। টানা 3 কার্যদিবস দর বৃদ্ধির পর মূল্য সংশোধন হয়েছে দেশের পুঁজিবাজারে।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত ছিল ৭০টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৫ পয়েন্ট কমে উঠে আসে ৫,৫১১ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদারীপুরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু, ৭ সদস্যের তদন্ত কমিটি। লকডাউন বাড়ল ১৬ই মে পর্যন্ত, বৃহস্পতিবার থেকে শহরে চলবে গণপরিবহন, বন্ধ থাকছে দূরপাল্লার যান। এক সপ্তাহের মধ্যে আসছে চীনের ৫ লাখ টিকা, করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, কমছে সংক্রমণ হার। শ্বাসকষ্ট বেড়েছে খালেদা জিয়ার, এবার কেয়ারের সিসিইউতে স্থানান্তর। জয়া বিক্রমের ঘূর্ণিতে দাঁড়াতেই পারল না বাংলাদেশ, লঙ্কানদের ক্যান্ডি জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এরপরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।